শতাব্দী চ্যাটার্জি ভূতের গল্পের উঠতি লেখক। নতুন গল্পের প্লট খুঁজতে খুঁজতে উপস্থিত হয়েছে কালিম্পংয়ের জনমানবহীন নির্জন একটি গ্রামে, ইয়াংমাকো। সেই গ্রামে গিয়ে শতাব্দীকে কি কি বিপদের সম্মুখীন হতে হয়েছিল এবং সেইখান থেকে সে কিভাবে মুক্তি পায় সেটা জানার জন্যে অবশ্যই শুনতে হবে ইয়াংমাকোমের পথের চতুর্থ পর্ব। দিবাকর চৌধুরীর লেখা এই গল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বটি যদি আপনারা না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই শুনে নেবেন। শুরু হচ্ছে দিবাকর চৌধুরীর লেখা ইয়াংমাকোমের পথে চতুর্থ পর্ব। এটুকু বলে বৃদ্ধা একটু থামলেন। মনে হলো যেন ওনার গলা শুকিয়ে এসেছে। আমার ব্যাগে জল ছিল, আমি ওনাকে অফার করলাম। বৃদ্ধা সবিনয়ে সেই অনুরোধ প্রত্যাখ্যান করলেন। আসলে এসব নিয়ে কথা বলতে বলতে ওনার মনটা ভারী হয়ে উঠেছিল। আমি চাইছিলাম না ওনাকে কষ্ট দিতে, কিন্তু উনি যদি পুরো ঘটনা না বলে তাহলে ঘটনার সমাধান কোনো দিনই করা যাবে না। বৃদ্ধা চোখের জল মুছে আবার বলা শুরু করলেন। তিনি বললেন যে একদিন নাকি তিনি কাউকে কিছু না জানিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। শালুগাড়াতে গিয়ে তিনি জানতে পারলেন সেটা আসলে বৌদ্ধ তান্ত্রিকদের একটা বড় সড়ো ডেরা। খুব মুশকিলে পড়লেন। এদের মধ্যে তিনি সেই জ্ঞানী তান্ত্রিককে কোথায় খুঁজে পাবেন? দিন রাত খুঁজে খুঁজে অবশেষে একজন বৃদ্ধ তান্ত্রিকের খোঁজ পেলেন। একদিন সকালে গিয়ে ওনার সাথে দেখা করলেন। তিনি পুরো ঘটনা শোনার পর উনি পত্রপাঠ না করে দিলেন। অনেক কেঁদে কেটেও কোনো লাভ হলো না। শেষে বৃদ্ধা বললেন, যদি ওনার ছেলেকে বাঁচাতে না পারেন তাহলে ওকে মারার ব্যবস্থা করে দিন। ওনার সন্তানকে বাঁচানোর জন্য দিনকে দিন অন্যের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে তিনি পারবেন না। এই কথাটা শুনে তান্ত্রিকের মন একটু নরম হলো। একজন মা অন্যদের বাঁচানোর জন্য নিজের ছেলের মৃত্যু চাইছেন, এটা কিছুটা হলেও ওনার মনে ধরল। উনি বৃদ্ধার সাথে আসতে রাজি হলেন, কিন্তু সেই কৌটোর হদিশ কোথায় পাওয়া যাবে সেটা জিজ্ঞেস করাতে তান্ত্রিক বললেন যে সেটা নাকি ওনার ছেলের কাছেই আছে, কারণ ওটাই ওর মুক্তি পাওয়ার একমাত্র উপায়। কাজেই কিছুতেই সেটা সে কাছছাড়া করবে না। পরের দিন খুব ভোর ভোর তারা ইয়াংমাকোমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তান্ত্রিক তার সাথে দুই সঙ্গীকেও নিয়ে এসেছিল। সেখানে এসে তারা শুনতে পায় যে এই কয়েকদিনে গ্রামে আরো 5 জন মারা গেছে। সবটাই বুঝতে পারছিল, কিন্তু করণীয় কিছুই ছিল না। তান্ত্রিক বৃদ্ধার বাড়িতে প্রথমবার প্রবেশ করেই বুঝতে পেরে গেলেন যে এই বাড়িতে অশরীরীর বাস রয়েছে, যেমনটা তার ছেলেও বুঝে গিয়েছিল যে তান্ত্রিক এখানে কেন এসেছেন। ঠিক সেই দিন রাতেই তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসা নিয়ে ছেলের সাথে বৃদ্ধার তুমুল ঝগড়া হলো। ঝগড়ার বশে বৃদ্ধার মুখ ফসকে সত্যিটা বেরিয়েই গেল। সেদিন দাওয়া দৃষ্টি হিংস্র হয়ে উঠল বৃদ্ধার প্রতি। বৃদ্ধা যে সত্যিটা জেনে গেছেন সেটা দাওয়ার সহ্য হলো না। দাওয়া বৃদ্ধাকে মারতে যাবে, ঠিক সেই সময়ই তান্ত্রিক মন্ত্রপুত জল দাওয়ার গায়ে ছিটিয়ে দিল। দাওয়া ওখানেই সংজ্ঞা হারালো। তান্ত্রিক বৃদ্ধাকে বললেন, সময় খুব বেশি নেই, এই মন্ত্রপুত জল 3 ঘন্টার মধ্যে তার কর্মগুণ হারাবে, কাজেই যা করতে হবে এই 3 ঘন্টার মধ্যেই করতে হবে।
উনি বৃদ্ধাকে কয়েকটা কথা মাথায় রাখতে বললেন। যে বাড়িতে দাওয়াকে নিয়ে গিয়ে এই ক্রিয়া সম্পাদন করা হবে সেই বাড়িতে যেন কোনো তৃতীয় ঘর না থাকে। বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী 3 সংখ্যাটি অশরীরীদের প্রিয় সংখ্যা, কাজেই 3 ঘরওয়ালা বাড়িতে এই কার্য সম্পাদন করা যাবে না, কারণ অশরীরী আবার ওই 3 নম্বর ঘরটি দিয়ে পৃথিবীতে ফেরত আসতে চাইবে। যদি ঘরটি কোনো উপাসনার স্থান বা পবিত্র ঘর হয় তাতে আরো ভালো। ঘরের সব কাঁচের জিনিস সরিয়ে ফেলতে হবে, না হলে অশরীরী মুক্ত হলে কোনো কাঁচের বস্তুর সাথে যুক্ত হতে চাইবে। তবে কাঠের জিনিস রাখা যেতে পারে। যদি কার্য সম্পাদন করতে গিয়ে তান্ত্রিকের মৃত্যু হয় তাহলে ওই জনপদ থেকে সবাইকে সরিয়ে নিয়ে যেতে হবে অন্য কোনো জায়গায়। আর যেখানে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হবে সেখানেই যেন তার মৃতদেহ সমাধিস্থ করা হয়। আর মৃতদেহ সমাধিস্থ করার আগে ওনার গায়ে এই মন্ত্রপুত জল ছড়িয়ে দিতে হবে। ওনার সমাধির জায়গাটি হবে গ্রামের সবচেয়ে সুরক্ষিত জায়গা, কারণ প্রেত ওই মন্ত্রপুত জলের সামনে আসতে চাইবে না। তবে একটা কথা, কেউ যদি ভুল করেও ওই কৌটোটিতে দ্বিতীয়বার রক্তের ছোঁয়া লাগায় তাহলে প্রেত তার পিছু নেবে, আর তখন আর তার শরীরের দরকার পড়বে না। সে তখন শরীর মুক্ত হয়ে তার অশরীরী কার্যকলাপ করতে সক্ষম হবে। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, যদি কৌটোটি ওখান থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে তো ওটা কেউ স্পর্শ করতে পারবে না। তখন তান্ত্রিক বললেন যে তা হবে না, কৌটোটিকে সেই বাড়িতেই রেখে দিতে হবে যেখানে এই আত্মা মুক্তির কাজ হবে। তাহলে আত্মা শরীর মুক্ত হয়ে এই বাড়ির আশেপাশেই থাকবে, অন্য কোথাও যাবে না। না হলে কৌটোর পিছু পিছু প্রেতও সেই জায়গায় হাজির হবে যেখানে এই কৌটো থাকবে। বৃদ্ধা আবার জিজ্ঞেস করলো, এসব করে ওনার ছেলে কি ফিরে আসতে পারবে? তখন তান্ত্রিক বললেন যে দাওয়াকে ফেরানোর চেষ্টা তিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত করবেন, কিন্তু তিনি কথা দিতে পারছেন না। কাজেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতেই হবে। মনে রাখতে হবে ওই প্রেত খুব শক্তিশালী এবং তার আর দাওয়ার মাঝে যেই আসবে তাকেই সে শেষ করে দেবে। তবে বিশ্বাস রাখার চেষ্টা তিনি নিশ্চয়ই করবেন। বৃদ্ধা মনে মনে ভেগে পড়লেন, এত কঠিন একটা কাজ করতে হবে, তাতেও নিশ্চিত নয় যে তার ছেলে বাঁচবে কিনা। কিন্তু এসব ভাবার সময়ই এখন না। তান্ত্রিক যেগুলো বলেছেন সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। গ্রামে একটা উপাসনা ঘর আছে, কিন্তু সেটায় 3টে ঘর। ওনারা খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে 3 নম্বর ঘরটিকে ভেঙে ফেলেন। কাঠের ঘর ছিল, কাজেই ভাঙতে খুব অসুবিধা হয়নি। সময় ওদের হাতে খুব বেশি ছিল না, যা করার খুব তাড়াতাড়ি করতে হতো। ঘর ভাঙার পর ওই ঘর থেকে তান্ত্রিকের কথা মতো সব কাঁচের জিনিস সরিয়ে ফেলা হলো। দাওয়ার ঘর থেকে সেই কৌটো পাওয়া গেল। তান্ত্রিক খুব সাবধানে কাপড়ে মুড়ে কৌটোটি নিজের সাথে রাখলেন আর বৃদ্ধাকে বললেন ঠিক 2 ঘন্টা পরে এসে যেন বৃদ্ধা ওনার খোঁজ করেন। আত্মা মুক্তির কাজ সম্পাদন করার সময় তান্ত্রিক বা অন্য কেউ যেন ওই বাড়ির ধারের কাছেও না আসে। বৃদ্ধাকে আরো একবার উনি মনে করিয়ে দিলেন, যদি কার্য সফল না হয় তাহলে সবাই যেন এই গ্রাম চিরতরের জন্য ছেড়ে চলে যায়। একটা কাগজে খসখস করে আরো কয়েকটি পালনীয় নির্দেশিকা লিখে উনি বৃদ্ধার হাতে দিলেন। তারপর 2জন সঙ্গীকে বললেন দাওয়াকে চ্যাংদোলা করে ওই উপাসনা ঘরে নিয়ে যেতে।
ওরা সবাই চলে গেলে বৃদ্ধা ঘরে উৎকণ্ঠায় প্রহর গুনতে থাকেন। সময় যেন আর কাটতেই চাইছে না। 2 ঘন্টা সময় যেন 2 বছরের ন্যায় লাগছিল। 2 ঘন্টারও কিছু সময় পরে তিনি উপাসনা ঘরের উদ্দেশ্যে রওনা দিল। ওখানে গিয়ে বৃদ্ধা যা দেখল তাতে বৃদ্ধার আত্মা শুকিয়ে ভয় কাঠ হয়ে গেল। তান্ত্রিক ও তার একটি সঙ্গীর মাথা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর সারা ঘরে রক্তের ধারা বয়ে চলেছে। সারা ঘর খুঁজেও দাওয়াকে পাওয়া গেল না। বৃদ্ধা ভয় ওখান থেকে পালিয়ে গেলেন। পরদিন সকালে তান্ত্রিকের কথা মতো ওনার আর ওনার সঙ্গীর দেহ এই যেই জায়গায় ওই ঘরটা ছিল সেখানেই মন্ত্রপুত জল ছিটিয়ে সমাধিস্থ করা হয়। সেই দিনই সবাই মিলে ইয়াংমাকুম ছেড়ে জোরপোখরি চলে আসে। আমি এতক্ষণ নিষ্পলক দৃষ্টিতে বৃদ্ধার কথা শুনছিলাম। মনে মনে অনেক প্রশ্ন উঠছিল, কিন্তু এখন অযথা প্রশ্ন করে ওনাকে বিব্রত করতে মন সায় দিল না। আমার মনেই হচ্ছিল না যে আমি এই পৃথিবীতেই রয়েছি। বারে বারে মনে হচ্ছিল যেন কোনো রূপকথার রাজ্যে আমার প্রবেশ ঘটেছে। সেই রূপকথার রাজ্য যেখানে এক রাক্ষস ঘুমিয়ে থাকে। সোনার কাঠি ছোঁয়ালে সে জেগে ওঠে, আর রূপোর কাঠি শোয়ালে সে আবার ঘুমিয়ে পড়ে। বৃদ্ধা আবারও বলতে শুরু করলেন। তিনি বললেন যে দাওয়ার হদিশ আর তিনি পাননি, তবে মন্ত্রপুত জলের সুবাদে সেই প্রেত আর মুখো হয়নি। কিন্তু আমি যা করেছি তাতে আবার সে ফিরে এসেছে আমার সাথেই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি কি এমন কিছু করেছি যাতে আপনাদের বিপদ হয়? আমি নিজেই কিছু বুঝতে পারছি না। গত 2 দিন ধরে আমার সাথে যা যা হয়েছে সেটা বললে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমি আমার নিজের মধ্যেই ছিলাম না। আমার সাথে এই ঘটনাগুলো ঘটে গেছে আর আমি শুধুই দেখে গেছি। তবে এটা খুব আশ্চর্যের যে আপনি যা যা বলেছেন তার সবটাই আমি দেখেছি। আমি দেখেছি কিভাবে ওই তান্ত্রিক আর তার সঙ্গীকে ওই প্রেত মেরে ফেলে, আর আমি সেই প্রেতকেও দেখেছি। উফ, কি ভয়ঙ্কর সেই চেহারা! সারা জীবনেও মনে হয় না আমি সেই চেহারা ভুলতে পারবো। এবার আমায় বলুন তো, আমি আপনাদের ক্ষতি কিভাবে করলাম? বৃদ্ধা বললেন যে আমি ওই কৌটোটা খুলেছিলাম, আর আমি যখন খুলেছিলাম তখন আমার হাতে রক্ত লেগেছিল কি না। ঠিক তখনই আমার সহসা মনে পড়ে গেল ওই জানলা দিয়ে ভেতরে ঢোকার সময়ই আমার হাত ছড়ে রক্ত বেরিয়েছিল। তাহলে কি আমার রক্তেই ওই প্রেতের পুনর্জীবন প্রাপ্ত হয়েছে? তাই যদি হয় তাহলে তো সে নিশ্চয়ই আমার পিছু নিয়েছে। অর্থাৎ আমি সেই প্রেতকে এখানে নিয়ে এসেছি। হে ভগবান, এই আমি কি করে ফেললাম? হ্যাঁ, জানলা দিয়ে ভেতরে ঢোকার সময় আমার হাত কেটে রক্ত বেরিয়েছিল। আমি ওই হাতেই কৌটোটা ধরেছিলাম। কিন্তু আপনি কি করে জানলেন যে আমার হাত কাটা ছিল? আমি তো আপনাকে সে ব্যাপারে কিছু বলিনি। বৃদ্ধা পকেট থেকে একটা শত ভাঁজ করা কাগজ বের করে আমার হাতে দিলেন। আমি কাগজ খুলে দেখলাম অজানা ভাষায় বেশ কিছু লেখা রয়েছে। মন বলছিল এটাই সেই কাগজ যেটা তান্ত্রিক দাওয়ার মাকে দিয়েছিলেন। এটাই কি সেই কাগজ যেটা আপনাকে ওই তান্ত্রিক দিয়েছিলেন? আমি কিন্তু এই ভাষাটা জানি না। বৃদ্ধা বললেন যে আমি ঠিক ধরেছি, এটাই সেই কাগজ যেটা আমায় ওই তান্ত্রিক দিয়েছিল। এটা নেপালিতে লেখা আছে। এটার থেকেই তিনি জেনেছেন যে আমার হাত কাটা ছিল। এটা থেকে
কি করে? তিনি বললেন, হ্যাঁ, এটা থেকেই। এটাতে লেখা আছে, যার রক্তের স্পর্শে শয়তান দ্বিতীয়বার জেগে উঠবে সে ইতিহাস দেখতে পাবে। আপনি আমাকে বলেছিলেন আপনি এমন কিছু দেখেছেন যেটা বিশ্বাস করা কঠিন। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আপনার রক্তের স্পর্শ ওই কৌটো পেয়েছে। এটা শুনে আমি প্রায় চমকে উঠে বৃদ্ধাকে প্রশ্ন করি যে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, ওই প্রেতকে তো দাওয়ার শরীর থেকে মুক্ত করাই যায়নি, তাহলে আর দ্বিতীয়বার জাগার প্রশ্ন আসছে কি করে? তিনি বললেন যে, আমি ঠিকই ধরেছি, ওই প্রেতকে মুক্ত করা যায়নি, কিন্তু যতটা উনি আমাকে বলেছে তার সাথে এমনও কিছু কথা আছে যা এখনো উনি আমাকে বলেননি। ঠিক সেই সব কথাগুলোই ওই কাগজে তান্ত্রিক লিখে গিয়েছিলেন। কি সেই কথা? আমি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে জিজ্ঞেস করলাম। বৃদ্ধা বললেন যে তান্ত্রিক লিখে গেছেন, মনুষ্য দেহ থেকে প্রেতে রূপান্তরণের সময় যদি পদ্ধতিগত কোনো ভুলচুক হয়ে যায় অথবা কোনো কারণে যদি পদ্ধতি সম্পূর্ণ করা না যায়, তাহলে ওই প্রেত সমগ্রভাবে ওই দেহ করায়ত্ত করবে, আর তখন কোনোভাবেই ওই দেহ আর প্রেতকে আলাদা করা যাবে না। দেহটির আর কোনো মূল্য থাকবে না, সে পুরোপুরি প্রেত রূপেই বিরাজ করবে। আর সেই অবস্থায় যদি কেউ ওই কৌটোটিতে নিজের রক্ত স্পর্শ করায়, তাহলে ওই প্রেত তার পিছু নেবে, আর তৃতীয় দিনে তার রক্ত মাংস ভক্ষণ করে নিজের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করবে এবং অসীম শক্তির অধিকারী হবে। তখন তাকে আর কেউ আটকাতে পারবে না। 2 দিন কিন্তু চলে গেছে, আমার হাতে সময় মাত্র 1 দিন। উনি আমাকে বললেন যে আমি যেন এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এসব কি বলছেন কি আপনি? উনি বললেন, উনি সেটাই বলছেন যেটাই কাগজে লেখা আছে। যে গুণিন এই প্রেতকে কৌটোয় বন্দি করেছিলেন তিনিও এটা নিরাময় আবিষ্কার করতে পারেননি। তবে কাগজে এটাও লেখা আছে, একমাত্র আমিই পারবো ওই প্রেতের সাথে লড়াই করতে, কারণ আমার রক্তের স্পর্শে ওই প্রেতের কিছু ক্ষমতা আমার মধ্যে ত্বরান্বিত হয়েছে। অর্থাৎ আমি ওই প্রেতের শক্তির কিছু অংশ পেয়েছি। সেই কারণেই আমি অতীত দেখতে পেয়েছি। এই ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। এবার উনি আমার ওপর সবটা ছেড়ে দিলেন। আমি যা ভালো বুঝবো তাই করব। তবে যদি কিছু না করি, তাহলে আমি এখান থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাবো। এটাই আমার জন্যে ঠিক হবে। কিন্তু আমি পালিয়ে গেলেই কি প্রেত আমায় ছেড়ে দেবে? সে কি আমার বাড়ি পর্যন্ত আমার পিছু নেবে না? আপনিই তো বললেন তৃতীয় দিনে সে আমার রক্ত মাংস ভক্ষণ করবে। তাহলে আমি পালিয়ে যাবোটা কোথায়? আর এসব কি বলছেন? আমার প্রেতের শক্তি এসে গেছে, এও কি সম্ভব? মানছি যে আমি অতীত দেখতে পেয়েছি, কিন্তু আমার মধ্যে প্রেতের শক্তি, এই কথাটা ঠিক আমি মানতে পারলাম না। তবে লড়াই করতে আমি রাজি। বলুন আমায় কি করতে হবে? এসেছিলাম ভূতের গল্প লিখতে, আর এখন ভূতের সাথেই লড়াই করতে হবে। আমার ভাগ্যের ওপর আমার নিজেরই হাসি পাচ্ছে। বৃদ্ধা বললেন, আমার ভেতরে প্রেতের শক্তি এসেছে এই কথাটা যদি বিশ্বাস করতে না পারি, তাহলে পরীক্ষা করে দেখতে পারি। এই সামনে যে গাছটা দেখা যাচ্ছে তাকে একবার ঠেলা মেরে দেখতে বললেন উনি। তাহলেই নাকি আমি আমার সব শক্তি বুঝে যাব। আমি নিতান্তই অবিশ্বাসের সাথে উঠে গিয়ে গাছটায় আলতো হাত ঠুকে ঠেলা মারলাম। তারপর যা হলো সেটা বিশ্বাস করতে আমার পুরো প্রাণ শুকিয়ে গেল।
আমার সামান্য একটু ঠেলাতেই গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ল। বৃদ্ধা বলল যে এরপর আমার শক্তির ওপর বিশ্বাস হলো কিনা। আমার তো মনে হয় গাছটা কমজোরি ছিল, তাই আলতো ঠেলাতেই ওটা ভেঙে পড়েছে। তখন বৃদ্ধা বললেন, আমি বিজ্ঞানের মানুষ, আমরা অনেক কিছু জানি, বড় শহরে থাকি, এসব আমাদের বিশ্বাস না হওয়ারই কথা। ঠিক আছে, আমি বরং এক কাজ করি, একটা পাথরকে খুব আস্তে আকাশের দিকে ছুঁড়ে দিই। আমি বৃদ্ধার কথা মতো খুব হেলায় একটা পাথর তুলে আকাশের দিকে ছুঁড়লাম। পাথরটা আর দেখা গেল না, সেটা এতটাই উঁচুতে উঠে গেল। কি এবার বিশ্বাস করলেন তো, নাকি আরো দু একটা পরীক্ষা করে দেখতে চান? বৃদ্ধা ঠাট্টার স্বরে আমাকে বললেন। আমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সত্যি আমি প্রেত শক্তির অধিকারী হয়েছি। শতাব্দী চ্যাটার্জি প্রেত শক্তির অধিকারী হয়েছে। ইচ্ছে করছে চিন্ময় ঘোষালের ঘাড়খানা মোটকে দিই। তাও সেটা তো এখন করা যাবে না। আমি বৃদ্ধাকেই জিজ্ঞেস করলাম যে আমায় কি করতে হবে। তিনি বললেন, কাজটা খুব সহজ কিন্তু কঠিন। ঠিক বুঝলাম না। তিনি বললেন যে আমাকে শুধু ওই কৌটোটায় আগুন জ্বালিয়ে দিতে হবে, ওই কাপড় আর তাবিজগুলো সমেত। ব্যাস এটুকুই। বৃদ্ধা আমার কথা শুনে বললেন যে আমার কি মনে হচ্ছে যে আমি খুব সহজে কাজটা করতে পারবো? ওই প্রেত আমাকে সেটা করতে দেবে? ও কখনোই আমাকে সেই কাজটা করতে দেবে না। আর সেখানেই আমার আসল লড়াই। কাল 3 দিন হবে। কালই আমাকে কাজটা করতে হবে। ওই প্রেতকে চিরতরে বিনষ্ট করতে হবে। তবুও উনি বললেন যে আমার একবার ভেবে দেখা উচিত, এতে আমার প্রাণ সংশয় হতে পারে। উনি ওনার ছেলেকে কোনো দিনও ফিরে পাবেন না, কিন্তু উনি চান না কারোর অযথা প্রাণহানি ঘটুক। বাকিটা আমার ইচ্ছা। আমি ওনাকে বললাম যে আমি প্রেতের সাথে লড়াই করতে রাজি। তাছাড়া আমার 3 কুলে কেউই নেই, মরে গেলে কারোর কিচ্ছু যায় আসবে না। কাজেই নিজের জীবনের চিন্তা করাটা এখন আমার কাছে বিলাসিতার শামিল। আপনি আমার চিন্তা করবেন না, আমাকে বলুন কাজটা কিভাবে করতে হবে। উনি বললেন, কাল অমাবস্যা, কালই প্রেতের শক্তি একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। কাল সন্ধে নামার আগেই আমাকে ওই উপাসনা ঘরে পৌঁছে ওই কৌটোটিকে এখানে এই সমাধির সামনে নিয়ে আসতে হবে। আমি এখানে আগুনের সমস্ত উপকরণ প্রস্তুত করে রাখবো। আমি ওই কৌটোটা এখানে নিয়ে এলেই ওটাতে আগুন দিয়ে দিতে হবে। ব্যাস, তারপর আমার কাজ শেষ, আর ওই প্রেতেরও শেষ। তিনি জিজ্ঞেস করলেন যে আমি ওই কৌটোটা আনতে পারবো কিনা। আমি ওনাকে বললাম, আমি জানের বাজি লাগিয়ে হলেও কৌটোটা নিয়েই আসবো। বৃদ্ধা বললেন যে আজ রাতটা আমি যেন ওনার এখানেই বিশ্রাম নিই, কাল দুপুর ওখানে চলে যেতে হবে। আর একটা কথা উনি আমাকে বলে দিলেন, আমার সাথে ওখানে কেউই যেতে পারবে না। ওনাকে এখানে থেকে সবকিছু প্রস্তুত করে রাখতে হবে। আমি বৃদ্ধাকে বললাম যে না না, আপনাকে যেতে হবে না, আপনি বরং এখানে থেকেই সব ব্যবস্থা করে রাখুন। তাছাড়া আপনি ওখানে গেলে আপনারও বিপদ হতে পারে। পাহাড়ের লোকেরা তাড়াতাড়ি খেয়েই ঘুমিয়ে পড়ে, আমাদের ক্ষেত্রেও তার অন্যথা হলো না।
রাত 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়লাম। আমার শোয়ার জায়গা হলো দাওয়ার বিছানায়। সত্যি কথা বলতে দাওয়ার বিছানায় শুতে আমার একেবারেই ইচ্ছে করছিল না। একটা প্রেতাত্মাকে যে যে রোজ রোজ মানুষের মাংসে ভুঁড়ি ভোজ করে, তার বিছানায় শোয়ার ইচ্ছে না হওয়াই স্বাভাবিক। শুলাম বটে, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। নানান রকম চিন্তা এসে মাথার মধ্যে ভিড় করা শুরু করলো। আচ্ছা, কালকের কাজটায় আমি সফল হব তো? যদি না হই তাহলে তো মৃত্যু অবধারিত। হ্যাঁ, মরে যাওয়াই ভালো। যে অর্থহীন জীবন এত বছর ধরে কাটিয়ে এসেছি, তার পুনরাবৃত্তি আর চাই না। আবার সেই ঘোষাল, আবার সেই কথায় কথায় লেখা না ছাপার হুমকি, লেখার ওপর ছড়ি ঘোরানো। গতবার যে ভূতের গল্পটা লিখেছিলাম, তাতে একটা অষ্টাদশী কাজের মেয়েকে ভূতের চরিত্র দিয়েছিলাম। মেয়েটি কাজের খোঁজে গ্রাম থেকে শহরে এসেছিল। আসার পথে হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় সে একটা শ্যাওড়া গাছের তলায় আশ্রয় নিয়েছিল। সেই সুযোগেই শ্যাওড়া গাছে থাকা এক পেতনি তার উপর ভর করে। মেয়েটি শহরে আসার পর একটি বাড়িতে কাজ পায়। ছোট্ট ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করেন। সারাদিন বাড়িতে কেউ থাকে না, একা ওই মেয়েটি ছাড়া। কয়েকদিন যাওয়ার পর আচমকা ওই বাড়িতে সব অশরীরী কার্যকলাপ শুরু হয়। শেষমেশ ওই স্বামী স্ত্রী ওই অভিশপ্ত বাড়ি থেকে পালিয়ে বাঁচে। ঘোষাল শুনেই বলল, এরকম লেখা চলবে না। ওই বাড়ির বউটাকে ভূত বানাও, আর কাজের মেয়েটাকে পালিয়ে বাঁচতে দাও। এরকম কর্পোরেট আধুনিকা একজন মহিলাকে ভূত বানাতে গেলে যে পুরো গল্পটাই চেঞ্জ করতে হবে, তাকে তো আর শ্যাওড়া গাছের তলায় দাঁড় করাতে পারবো না। কিন্তু ঘোষালের কথা মতো না চললে লেখাটা আর দিনের আলো দেখবে না। শেষমেশ ওই আধুনিকা মহিলাকেই ভূত বানিয়ে কাজের মেয়েটিকে পলায়ন করিয়ে আর আমি লিখে বাঁচলাম। লেখাটা পাবলিকে একদমই খায়নি। একজন পাঠক তো লিখেই বসলেন, মানছি যে বউরা পেতনির থেকে কম ভয়ঙ্কর কিছু নয়, তাই বলে একজন হাজবেন্ডকে যুগপত ভয় দেখানোর অধিকার আপনাকে কে দিয়েছে? একে বউ সেই ভয়েই বাঁচি না, তার উপর তাকে আবার পেতনি বানিয়েছেন। এসব ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতে পারিনি। ঘুম ভেঙে গেল একটা খুটখুট আওয়াজে। চোখ মেলে দেখলাম দাওয়ার মা সদর দরজা খুলে বাইরে বেরোচ্ছেন। আমিও ধড়পড় করে উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে বৃদ্ধা বললেন যে উনি বাথরুমে যাচ্ছেন। আমার বাথরুমের তেমন বেগ আসেনি, কাজেই আমি স্মিত হাসি ওনাকে প্রত্যাখ্যান করে আবার শুয়ে পড়লাম। সে রাতে ঘুমটা কেমন যেন এলোমেলো হলো। কয়েকটা স্বপ্ন দেখলাম, বিচ্ছিরি বিচ্ছিরি স্বপ্ন। যেন মনে হলো দাওয়ার সুন্দর গোলপানা হাসি খুশি মুখটা দেখতে পেলাম। তারপর সেই বীভৎস প্রেতের অবয়ব। কেউ যেন আমার নাম করে আমাকে ডাকছে। খুব করে ঘুমটা ভেঙে গেল। আমিও বাঁচলাম এসব উল্টোপাল্টা স্বপ্ন দেখতে দেখতে। এত ঠান্ডার মধ্যেও শরীর কেমন ঘেমে গেছে। ব্রেকফাস্টে রুটি আর মুসুরির ডাল খেলাম। বৃদ্ধার হাতের রান্না বেশ ভালো। কাল রাতেও খুব জম্পেশ করে মুরগির মাংস রেঁধেছিলেন। এমন রান্না সত্যিই কোনোদিন খাইনি। খুব খারাপ লাগছিল ওনার জন্য। নিজের ছেলের জন্য এত চেষ্টা করেও ছেলেটাকে বাঁচাতে পারলেন না। তবুও মনে জোর রেখে সবার ভালো করতে চাইছেন। এরাই তো নমস্য ব্যক্তিত্ব। বেঁচে থাকলে পরের বার ওনাকে নিয়ে একটা গল্প লিখব। বলছি, আপনি আমাকে সন্ধে নামার আগে যেতে বলেছেন। যদি আমি সকালে যাই তাহলে কি কিছু অসুবিধে হবে? সঙ্গে সঙ্গে বৃদ্ধা বলে উঠলেন যে না না, সকালে গেলে ও কৌটো নাকি আমি পাবো না, ওটা অদৃশ্য হয়ে যাবে। সন্ধে নামার আগে আগেই ওটার দেখা মিলবে।
আমি এত আগে গিয়ে কি করব? আমার তো ওখানে কোনো কাজ হবে না। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর উনি ঠিক সময় আমাকে ডেকে দেবেন। কিন্তু সেদিন যে কৌটোটা আমি সকালেও দেখেছিলাম। বৃদ্ধা বললেন যে এত কিছু আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি এরপর কি দেখলো জানার আগে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে লিখো তুমি হলে কি করতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর যা হবে সেটা তুমি মিস করতে চাইবে না। উনি সেটাই আমাকে বলছেন যেটা ওই তান্ত্রিক ওনাকে লিখে দিয়ে গেছে। সকালবেলা ওটাকে দেখা যাবে না। আমি আর কথা বাড়ালাম না। সত্যিই তো হতেই পারে কৌটোটা সকালবেলা ভিজিবল নয়। এত কিছু হতে পারছে আর এই সামান্য ব্যাপারটা হতে পারবে না। দুপুর 3টের দিকে আমি ইয়াংমাকুম অভিমুখে যাত্রা শুরু করি। আজ এখানে খুব ঠান্ডা পড়েছে। গলার মাফলারটা ভালো করে জড়িয়ে নিলাম। চারিদিক কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে। 1 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। আমি খুব সাবধানে খাদের ধার বাঁচিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। ঘড়ির কাঁটা বলছে 4:30 বাজে, অথচ ইয়াংমাকুম ওঠার পাহাড়ি ধাপটা তো দেখতে পাচ্ছি না। আসার দিন তো এতটা সময় লাগেনি। আমি কি পথ ভুল করে ফেললাম? কিন্তু এই প্রচন্ড কুয়াশায় কিছুই দেখতে পাচ্ছি না। কুয়াশার সাদা চাদরে মোড়া উপত্যকাকে দেখতে কোনো স্বপ্ন রাজ্য মনে হচ্ছে। এই কুয়াশায় একটা অদ্ভুত গন্ধ রয়েছে। নাকটা ভিজে শুকশুক করছে। আমি এখন সেই উপাসনা স্থলের সামনে দাঁড়িয়ে আছি। সন্ধে অনেকক্ষণ আগেই নেমে গেছে। কুয়াশায় পথ ভুল করায় আমার এখানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে। দাওয়ার মা বলেছিলেন সন্ধ্যের আগে ফিরে আসতে। যাই হোক, আর দেরি করা ঠিক হবে না। আমি জানি আমায় কিভাবে ভেতরে ঢুকতে হবে। কাঠের লগাটা এখনো ওখানেই পড়ে। আজ অমাবস্যা। অন্ধকার আজ সবচেয়ে তীব্র। হঠাৎ মনে হলো আমার পেছন দিয়ে তড়িৎ বেগে একটি ছায়া সরে গেল। বুঝতে দেরি হলো না, দাওয়ার কারসাজি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি লগে জাম্প দিয়ে 3 নম্বর ঘরটায় প্রবেশ করলাম। সদর দরজার ঘরেই কৌটোটা রাখা আছে জানি। দেরি না করে আমি সদর দরজার ঘরে প্রবেশ করলাম। অন্ধকারে ঠিক ঠাউর হচ্ছে না, তবে মনে হচ্ছে কৌটোটা যথাস্থানেই রয়েছে। যদিও তাবিজের গুঁড়ো এখনো মাটিতে পড়ে রয়েছে। ব্যাগ থেকে দেশলাই মোমবাতি বের করে জ্বালিয়ে মেঝেতে বসে গুঁড়োগুলো ওই মন্ত্রপুত কাপড়ের মধ্যে ভরতে থাকলাম। গুঁড়োগুলো পুরোটা ভরা হয়ে গেলে কাপড়টা পুটুলি করে কৌটোর মধ্যে যেই না ভরতে যাব, বাইরে থেকে একটা অশরীরী চিৎকার শোনা গেল। বাঘের গর্জনের সাথে বাইসনের ডাককে যদি মেশানো যায় তাহলে যে আওয়াজটা তৈরি হবে অনেকটা সেই রকম, খুব তীক্ষ্ণ কিন্তু নিনাদিত। আওয়াজটা মনে হচ্ছে একবার কাছে আসছে আর একবার দূরে চলে যাচ্ছে, অর্থাৎ প্রেত এসে গেছে তার খেলা দেখাতে। আমি সন্তর্পণে কৌটোটা আমার ব্যাগে ভরে নিলাম। সদর দরজা দিয়ে বেরোতে পারবো না জানি, কারণ ওটা খোলা যাবে না। আমাকে ওই খড়ির ঘর দিয়েই বেরোতে হবে। নাকে একটা তিব্বতী ধূপকাঠির গন্ধ আসতে শুরু করেছে। মনে হচ্ছে যেন কাছেই জ্বলছে। একটা তিরতিরে হাওয়া যেন ফিসফিসিয়ে আমার কানের কাছে আমার নামটা ডেকে গেল। বাইরেটা নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে। আমি খড়ির ঘরের দরজাটা দিয়ে এবার বেরিয়ে যাব। এ কি, খড়ির ঘরটা ধীরে ধীরে চোখের সামনে মিলিয়ে যাচ্ছে। আমি দৌড়ে বেরোতে গিয়ে কাঠের দেওয়ালে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেলাম। ঘরটি আবার কর্পূরের ন্যায় উবে গেছে, অর্থাৎ সেই ব্যাপারগুলো আবার শুরু হয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমি একটা স্থবির জড় বস্তুতে পরিণত হব। না না, তা হবে না।
আমার গায়ে অনেক শক্তি, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আমার প্রেত শক্তি দিয়েই ওই সদর দরজা ভেঙে ফেলবো। কিন্তু এ কি, আমি চলতে পারছি না কেন? কেন আমার হাত পা অসাড় হয়ে আসছে? আমি ধপ করে এক জায়গায় পড়ে গেলাম। সদর দরজার ঘরটা অন্ধকার হলেও ওই পর্দার ঘর থেকে মশালের আলো কিছুটা হলেও এই ঘরকে আলোকিত করে রেখেছে। যদিও সেই আলোতে পরিষ্কার করে কিছু দেখা যাচ্ছে না। আমার শরীর আবার সেই জড় বস্তুতে পরিণত হয়েছে। আমার প্রেত শক্তি আমার কোনোই কাজে আসেনি। অর্থাৎ আজ পার্ট 3 দেখতে পারবো। একটু পরেই দাওয়ার মা আসবেন তান্ত্রিকদের কথা মতো, কিন্তু এসে কাউকেই জীবিত পাবেন না। সহসা সদর দরজা দিয়ে দাওয়ার মা দৌড়ে ভেতরে ঢুকলেন। ভেতরটা ঘুরে আবার দৌড়ে বেরিয়ে গেলেন। ভেতরে আলো নেই, কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না। চোখে আবার তন্দ্রা ভাব আসছে। আমি জানি কাল সকালের আগে আমার ঘুম ভাঙবে না, কিন্তু সকাল পর্যন্ত জীবিত থাকবো কি? শয়তানটা আশেপাশেই আছে। আজই 3য় দিন। আমার রক্ত মাংস খেয়ে সে নবজীবন প্রাপ্ত হবে। আর আমার তো ওঠারই শক্তি নেই। আমি তার সাথে লড়াই করব কি করে? বৃদ্ধা বেকারই আমার ওপর ভরসা করেছিলেন। আমি কোনোদিনই কারোর ভরসার যোগ্য ছিলাম না। ঘোষাল ঠিক কথাই বলে। আমি সবাইকে ডোবাতে এসেছি। থাক, সবাই বেঁচে থাক। আমি চললাম পৃথিবী ছেড়ে। আজ রাতে আমার রক্ত মাংসের ফিস্ট হবে। ওই পিশাচ আমার রক্তের পেয়ালা পান করবে। আমার হাড়গোড় মচমচ করে চিবিয়ে খাবে। আমি চললাম বন্ধুরা, আমি চললাম। আচমকা দেখি বৃদ্ধা আমার সামনে বসে আমাকে বলছে, তাড়াতাড়ি উঠুন, অনেক কাজ বাকি আছে, আজকেই সব কাজ শেষ করতে হবে, তাড়াতাড়ি উঠুন। কে যেন আমার মুখে জলের ঝাপটা মারছে। আমার জ্ঞান ফিরছে আস্তে আস্তে। শরীরের বল ধীরে ধীরে ফিরে পাচ্ছি। হাত পা সঞ্চালন করতে পারছি। কিন্তু বাইরে তো নিকষ অন্ধকার। সকাল তো হতে এখনো ঢের দেরি। বৃদ্ধা আমার খোঁজে এখানে চলে এসেছে। যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আমাদেরকে এখনই পালাতে হবে, না হলে ওই প্রেতকে ধ্বংস করা যাবে না। কিন্তু অন্ধকারে যে কিছুই দেখা যাচ্ছে না। একটু ধাতস্থ হয়ে বসে আবার মোমবাতি জ্বালালাম। সেই আলোতে যা দেখলাম তাতে 10 হাত দূরে ছিটকে গেলাম আমি। শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা যেন রক্ত বইতে অস্বীকার করছে। হৃৎপিণ্ড যেন ভুলে গেছে তার কাজ কি। চোখের পাতা এক জায়গায় আটকে রয়েছে, অক্ষি বিস্ফারিত। শরীরের প্রতিটি রোমকূপ যেন সেই অসম্ভবের স্রোতকে জানান দিতে চাইছে। আমার সামনে দাওয়া বসে রয়েছে। দাওয়া আমাকে বলছে যে আমাদের হাতে নাকি সময় বেশি নেই, তাড়াতাড়ি যেতে হবে, না হলে ওকে শেষ করা যাবে না। আমি আমার জায়গা থেকে এক চুলও নড়তে পারছি না। না, শরীর আর অবশ নেই, কিন্তু তবুও যেন ওঠার শক্তিটা নেই। আমি যা দেখছি ঠিক দেখছি তো? সামনে দাওয়াই বসে আছে তো? নাকি নাকি এটা প্রেতের একটা ছলাকলা আমাকে মারার? হঠাৎ করে দাওয়া বলে উঠল, আমি যেন ওকে না ছুঁই একদম। আমি যেন ওর কাছে না আসি। আমি যেন ওর থেকে দূরে থাকি। দাওয়া আমাকে বলল যে আমি জানি না ওর গায়েও অনেক শক্তি আছে। আমার অর্ধেক শক্তি এখন ওর কাছে। তারপর দাওয়া আমাকে বলল যে আমি ওকে চিনতে পারছি তো, ও দাওয়া। আমার সাথে ট্রেনে আলাপ হয়েছিল। না না, তুমি দাওয়া নও, তুমি একটা প্রেত যে দাওয়ার শরীরে রয়েছে। আজকে 3য় দিন, তুমি আমাকে মেরে আমার রক্ত মাংস খাবে। আমি সব জানি,
তোমার মায়ের কাছ থেকে আমি সব শুনেছি। আমার ওর কথায় বিশ্বাস না হলে আমি ওকে চিমটি কেটে দেখতে পারি। আমাকে বলল দাওয়া, ওর রক্ত মাংসের শরীর, আর ও কোনো প্রেতই নয়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কিছুতেই নিজেকে ধাতস্থ করতে পারছি না। হে ভগবান, এসব কি হচ্ছে আমার সাথে? তুমি তুমি সত্যিই দাওয়া? আমার বিশ্বাস হলো না। আমি ওকে ছুতে গেলাম। অবিশ্বাসে ভর করে আমি কাঁপা কাঁপা হাতে দাওয়ার দিকে হাত বাড়ালাম। সত্যিই তো, এ তো মানুষের শরীর। কিন্তু দাওয়ার মা যে এত কিছু বলল, সেসব কি মিথ্যে? এত কিছু মিথ্যে? না না, আমার বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। দাওয়া তখনই আমাকে বলল যে আমি আবার ওর মায়ের কথা ভাবছি। আমি চমকে উঠলাম। সত্যিই তো, আমি তো ওই বৃদ্ধার কথাই ভাবছিলাম। দাওয়া বলল, উনি আমার মা নন। আমার মা অনেক দিন আগেই পরলোকগত হয়েছেন। সেই সব কথা দাওয়া নাকি আমাকে সব পরে বলবে। আমাদের হাতে সময় বেশি নেই। ওই প্রেতকে আমাদের শেষ করতে হবে। 1 মিনিট, প্রেতকে শেষ করতে হবে মানে? তুমি যদি প্রেত নাই হও, তাহলে কোন প্রেতকে শেষ করার কথা বলছো তুমি? আর আমি বাইরে একটা ছায়া দেখেছি, বীভৎস একটা গর্জনও শুনেছি। সেটাই বা কি ছিল? দাওয়া বলল, যাকে আমি দেখেছি বা শুনেছি সে এখানকার পাহারাদার। সে মানুষের ক্ষতি করে না। তাকে এই কৌটো রক্ষার স্বার্থে এখানে বসানো হয়েছে। আর যার সাথে আমি কাল সারাটা দিন কাটিয়ে এলাম, উনি হচ্ছেন আসল পিশাচ। তোমার মা? দাওয়া বলল, উনি ওর মা নন, শুধু মায়ের রূপটা ধরে আছেন। নিজে কৌটো নিতে আসতে পারছেন না বলে সাধারণ মানুষকে ফুসলিয়ে এখানে পাঠাচ্ছেন, যাতে তার কাজ হাসিল হয়। ওই কৌটো পেলে ওই পিশাচ অসীম শক্তির অধিকারী হয়ে যাবে। যাই হোক, তোমাকে তোমাকে আমি সব বলবো। এখন আমাদের আসল কাজটা করতে হবে। ওই কৌটোকে শেষ করতে হবে, তাহলেই ওই পিশাচ শেষ হবে। সময় বেশি নেই। অমাবস্যা তিথি শেষ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। দাওয়া বলল যে ঘরের বাইরেই একটা কুয়ো আছে, সেটাতে তান্ত্রিক মন্ত্রপুত জল ছিটিয়ে গেছে। ওই কুয়োতে এই কৌটো বিসর্জন দিতে হবে, তাহলেই সব শেষ। মন্ত্রপুত জলের গুণে এই কৌটো তার সমস্ত অপগুণ হারাবে, আর প্রেত তার যোনিতে ফিরে যাবে। এখন তাড়াতাড়ি চলুন। আমি দাওয়াকে সাথে নিয়ে এটা শুনে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এলাম। দূরে সত্যিই একটা কুয়ো দেখা যাচ্ছে। মনে হচ্ছে সেটাই আমাদের গন্তব্য। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন উঠে এলো। আমি দাওয়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাওয়া, তুমি এতদিন কোথায় ছিলে? আর এই কৌটোটা তো তুমিও বিসর্জন দিতে পারতে, তুমি তাহলে এতদিন দাওনি কেন? দাওয়া বলল, এই কৌটো শুধুমাত্র অমাবস্যা তিথিতেই বিসর্জন দিলে প্রেত মুক্ত হবে। দাওয়া অনেক দিন থেকে এই আশেপাশে পালিয়ে বেড়াচ্ছে প্রেতের ভয়। সেদিন আমাকে দেখে মনে মনে একটা আশার আলো জেগেছিল। কিন্তু আমার সাথে যোগাযোগ করার আগেই ওই পিশাচের কাছে আমি চলে গেছিলাম। কিন্তু ওখানে তো আরো মানুষেরা থাকে, আমি নিজের চোখে দেখেছি। সব মায়া মায়া, ওটা আসলে একটা পরিত্যক্ত খণ্ডর। এই হিরাংমাকোমের মতোই। আমার বিশ্বাস অর্জনের জন্যই নাকি আমাকে ওইসব দেখানো হয়েছে। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, চলো কাজটাকে শেষ করি।
আমরা কুয়োটার সামনে এসে পৌঁছেছি। আমি সন্তর্পণে ব্যাগ থেকে কৌটোটা বের করলাম। জলে ফেলতে যাব, ঠিক এমন সময় আমি দূর থেকে যেন একটা চিৎকার শুনতে পেলাম। দাওয়া বলছে, তাড়াতাড়ি কৌটোটা জলে ফেলে দিন, ওই পিশাচ আসছে। ও আসলে ও আসলে কিন্তু আপনাকে আমাকে দুজনকেই মেরে ফেলবে। আমি কৌটোটা জলে ফেলে দিলাম। জলে কৌটোটা পড়ে যাওয়ার একটা ছপ করে আওয়াজ এলো। চিৎকারটা ক্রমেই দূর থেকে কাছে আসছে। বেশ বোঝা যাচ্ছে পিশাচের দিন ফুরিয়েছে। আমাকে বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করার মজাটা বুঝবে এবার বাছাধন। কি গল্পটাই না ফেঁদেছিল ওই বুড়ো রূপী পিশাচ। চিৎকারটা এখন আমার একদম সামনে। খালি চোখেও সেই পিশাচকে প্রত্যক্ষ করতে পাচ্ছি। ওই পিশাচ বুড়ির হাতে একটা তেলের বড় জারিকেন নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। পিছন ফিরে দাওয়ার দিকে তাকালাম। যা, দাওয়া কোথায়? বেটা নিশ্চয়ই ভয় দৌড় লাগিয়েছে। ওই পিশাচ বুড়ি এখন আমার একদম সামনে। সে আমাকে বলছে যে আমি এটা কি করে ফেললাম। ওই ওই প্রেতের ফাঁদে পা দিয়ে দিলাম। ওনার আসতে দেরি দেখেই আমি বুঝেছিলাম যে আমার সাথে কিছু একটা হয়েছে। উনি চিৎকার করতে করতে আসছিলেন যাতে আমি ওনার আসা পর্যন্ত দাঁড়িয়ে যাই। কিন্তু আমি এটা কি করলাম? বুড়ি কথাটা শেষ করতে পারল না। কোথা থেকে একটা কাঠের গুঁড়ি উড়ে এসে বুড়ির মাথায় এমন সজোরে লাগলো যে বুড়ি ওখানেই সংজ্ঞা হারালো। আমারও আর বুঝতে বাকি রইল না যে সত্যিটা আসলে কি। ঠিক অমন একটা গুঁড়ি আমার দিকে উড়ে এলো, কিন্তু আমার হাতের আঘাতে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অর্থাৎ আমার নিজস্ব প্রেত শক্তি কাজ করতে শুরু করেছে। দূর থেকে একটা পৈশাচিক গর্জনও ভেসে এলো। তার সাথে দেখতে পেলাম একটা কালো ছায়া, তার লাল লাল চোখ আর খুঁড়ো ধার সদন্ত বের করে আমারই দিকে উড়ে আসছে। উফ, কি বিভৎস সেই প্রেতের চেহারা! মুখ দিয়ে রক্তের ফেনা বুদবুদ কাটছে। আমি ভয় পালানো শুরু করলাম। প্রেত উড়তে উড়তে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে উড়িয়ে নিয়ে যেতে চলল। উফ, কি দুর্গন্ধ বেরোচ্ছে প্রেতের শরীর থেকে! দুর্গন্ধ যন্ত্রণায় আমি আর থাকতে পারলাম না, সংজ্ঞা হারালাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে এক পুঁতি গন্ধময় নরকসম জায়গায় আবিষ্কার করলাম। চারিদিকে মাংসের টুকরো, ছেঁড়া জামা কাপড়ের টুকরো, মাথার খুলি, মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ যথেচ্ছভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আশপাশ তাকিয়ে প্রেতকে কোথায় দেখতে পেলাম না। মাথায় প্রচণ্ড ব্যথা। খুব ধীরে ধীরে মাথা সোজা করে বসার চেষ্টা করলাম। গা ঘিন ঘিন করছে, গন্ধে বমি আসছে। আবারও সেই পৈশাচিক চিৎকার ভেসে আসছে, অর্থাৎ প্রেত আবার এদিকেই উড়ে আসছে। আমি অজ্ঞান হওয়ার ভান করে পড়ে রইলাম। প্রেত দাওয়ার মাকে উড়িয়ে নিয়ে এসে ধপাস করে অনেকটা উপর থেকে আমার পাশে ফেলে দিল। আমি চোখ টিপে পাশে তাকানোর একটা চেষ্টা করলাম। বৃদ্ধার চোখ একদম খোলা, যেন আমারই দিকে তাকিয়ে রয়েছে। খুব আলতো স্বরে আমায় বললেন, উনি আর বাঁচবেন না। সবাইকে বাঁচানোই আমার ওপর। তেলের জারিকেন থেকে তেল ওই কুয়োতে ফেলে আগুন দিয়ে দিতে হবে। অকস্মাৎ ওই প্রেত এক টানে বৃদ্ধার মুন্ডু ছিঁড়ে কচর মচর করে খেতে শুরু করলো। ঘটনার আকস্মিকতায় আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। বৃদ্ধার মুন্ডুহীন দেহ তখন ছটপট করছে। আমার মাথায় জেদ চেপে গেল। আমি সব শক্তি ভর করে উঠে দাঁড়ালাম।
হাতের কাছেই একটা বড় সড়ো পাথরের টুকরো পড়েছিল। ওটা হাতে তুলে সজোরে প্রেতের দিকে ছুঁড়ে মারলাম। দেখলাম প্রেত তার টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল। আমি সেই সুযোগে ওখান থেকে দৌড় লাগালাম। আমার গন্তব্য ওই কুয়ো। পাশেই তেলের জারিকেন রয়েছে, ওই তেল কুয়োয় ফেলে তাতে আগুন দিয়ে দিতে হবে। উপত্যকার এধার ওধার দিয়ে গাছের ফাঁক গলে দৌড় লাগাচ্ছি। সামনে যা পথ আটকাচ্ছে উপড়ে ফেলে দিয়ে এগিয়ে চলেছি। একবার পিছনে ফিরে তাকালাম, কিন্তু প্রেতটাকে কোথাও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি আমার গন্তব্যের থেকে খুব বেশি দূরে নেই। আমি আর আমার গন্তব্যের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই প্রেত। সে নিশ্চয়ই উড়ে উড়ে এসেছে, তবেই আমার থেকে তাড়াতাড়ি এসে পৌঁছেছে। আমি জানি আমিও আমার ভেতরে থাকা প্রেত শক্তির কারণে দুর্ধর্ষ দৌড় দৌড়েছি, না হলে সাধারণ মানুষ এত তাড়াতাড়ি এখানে এসে পৌঁছাতে পারত না। প্রেত আমার দিকে তার ক্ষুরোধার সদন্ত বের করে এগিয়ে এক লাফ দিল। আমিও আমার শক্তি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়লাম। প্রেত আর মানুষের যুদ্ধ চলছে। শক্তি আমার যাই হোক না কেন, এই প্রেতের সাথে আমি পেরে উঠব না। এর দাঁত আছে, নখ আছে, আর সবচেয়ে কার্যকরী তার বীভৎস রূপ, যে রূপ দেখলে যে কারুর রক্ত শুকিয়ে যাবে। অনেকক্ষণ ধস্তাধস্তিতে আমার শরীরের সমস্ত জায়গা কেটে গেছে। ওই পিশাচের নখ আমার গালে, আমার পায়ে, আমার বুকে বসে গেছে। তবুও আমি হাল ছাড়ছি না। আমার অমোঘ শক্তি ধীরে ধীরে হার মানছে, সারা শরীর রক্তে মাখামাখি। এরই মধ্যে ওই পিশাচ তার লকলকে জিভ বের করে আমার রক্ত চাটতে উদ্যত হয়েছে। আমার সমস্ত শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করে পিশাচের জিভ টেনে ধরতে হবে। তারপর এক আছড়ে তাকে মাটিতে ফেলে সোজা তেলের জারিকেনের দিকে দৌড় দিতে হবে। আমি ঠিক সেটাই করলাম। প্রেত তখনও তার অবস্থার সাথে লড়াই করছে। আমি সেই সুযোগে তেলটা কুয়োতে পুরো ঢেলে দিলাম। দেশলাই কোথায়? ওই দেশলাই তো আমার ব্যাগে রয়ে গেছে, কিন্তু আমার ব্যাগটাই বা কোথায়? এখানেই তো ছিল, কিন্তু এই অন্ধকারে আমি আমার কালো ব্যাগটাকে খুঁজবো কোথায়? প্রেত আবার ঘুরে দাঁড়িয়ে আমার দিকে এক লাফ দিল। আমি কোনো মতে গড়িয়ে গিয়ে সেই লাফ প্রতিহত করলাম। আমার সন্ধানী চোখ ব্যাগটা খুঁজে বেড়াচ্ছে। ওই তো ব্যাগটা দেখা যাচ্ছে ওখানে। আমার থেকে ব্যাগের দূরত্ব এখনো হাত 10। আমি সোজা ব্যাগের দিকে দৌড় দিলাম। প্রেত আবার আমার দিকে উড়ে এলো। এবার আর প্রেত তার টার্গেট মিস করেনি। আমার ঘাড় ধরে সে আমাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। আমার হাতে তখনও ব্যাগটা ধরা। আমি সেই অবস্থায় ব্যাগের ভেতর দেশলাই খুঁজছি। দেশলাইটা পেয়েও গেলাম। প্রেত আমাকে নিয়ে উঠছে, আমার হাতে দেশলাই। আমার অবস্থান এখন কুয়োর ঠিক ওপরে। আমি দেশলাইয়ে অগ্নিসংযোগ করে কাঠিটা কুয়োর উদ্দেশ্যে ফেলে দিলাম। কাঠিটি কুয়োর মধ্যে পড়ে গেল, আর সাথে সাথেই তেলে অগ্নিসংযোগ হলো। আর বিকট চিৎকারে প্রেত আমায় ছেড়ে দিল। আমি কুয়োর পাশে গিয়ে পড়লাম। কুয়োর পাথরে আমার মাথাটা ফেটে গেল, সাথে কুয়োর পাথরও ভেঙে গেল। চোখের সামনে দেখতে পাচ্ছি প্রেত আগুনে দগ্ধ হচ্ছে, কিন্তু আমার শরীরে এত জ্বালা করছে কেন? মনে হচ্ছে যেন আমার শরীরটাও পুড়ে যাচ্ছে। আমার শরীর থেকেও ধোঁয়া বেরোচ্ছে। গায়ের চামড়াগুলো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। নিজেই নিজের মাংস পোড়ার গন্ধ পাচ্ছি। অবসাদ, ধকল আর যন্ত্রণায় নিজের জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, দেখলাম হসপিটালের বেডে শুয়ে আছি। একটু মাথা ঘুরিয়ে চারপাশটা দেখার চেষ্টা করলাম। একজন সিস্টারকে দেখতে পেলাম। সিস্টার আমাকে বলে গেলেন যে আমি যেন মাথা না ঘোরাই। আমার শরীর অনেকটাই দুর্বল, আগুনের মধ্যে পড়ে গিয়েছিলাম, অনেক জায়গায় পুড়ে গেছে। আমি সিস্টারকে জিজ্ঞেস করলাম যে আমি এখানে কি করে এলাম। উনি আমাকে বললেন যে এক চায়ের দোকানের দোকানি আমার কথা সবাইকে বলেছিল। আমি নাকি
ইয়াংমাকুম গিয়েছিলাম। ওনারাই সমস্ত লোকজন জোগাড় করে আমার খোঁজ করতে গিয়েছিলেন। ওখানেই ওরা আমাকে উদ্ধার করেন। আমার শরীর একদম পুড়ে গিয়েছিল। আমি মাথা কাত করে নিশ্চুপভাবে শুয়ে রইলাম। প্রায় দিন 15 হসপিটালে থাকার পর আমি কলকাতা ফিরে আসি। ডাক্তারের কথায় এটা নাকি মিরাক্কেল। শরীরের 80% পুড়ে যাওয়ার পরও এত চটজলদি রিকভারি ভাবা যায় না। কলকাতায় ফিরে আসার পর আজকাল কেমন যেন অন্যমনস্ক থাকি। লেখালেখি সব কিছুই ছেড়ে দিয়েছি। কিছু করতে ইচ্ছে করে না, কিছু খেতে ইচ্ছে করে না। শুধু মানুষ দেখলেই জিভটা লক লক করে ওঠে। এই গল্পটির প্রত্যেকটি চরিত্রই কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়াও লেখকের সঙ্গে যোগাযোগ করা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্ভব হয়নি। লেখক বা লেখকের পরিবারের কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার। পরবর্তী পর্বের জন্যে চোখ রাখুন ভূত দক্ষিণে।